2 অক্টোবর রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। পাকিস্তানকে জবাব দেওয়া হচ্ছে কূটনীতিকভাবে। সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী বললেন, অবসরের সুযোগ পেলে খুশি হবেন। সব থেকে খুশি হব, আমি থাকবো। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও সুফল যাচ্ছে না তৃণমূলে। অনেক গ্রামে লোডশেডিং এর দুর্ভোগ। যাত্রাবাড়িতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিচিত কেউ জড়িত ধারণা পুলিশের। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখেই কূটনীতির মাধ্যমে বিরোধিতার জবাব দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে অবসরে যেতে পারলে খুশি হবেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নেতৃত্বে না থেকে পরামর্শকের ভূমিকা রাখতে চান তিনি। বিকেলে যুক্তরাষ্ট্র কানাডা সফর নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গণভবনে সংবাদ সম্মেলনের শুরুতেই কানাডার গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রের জাতিসংঘ অধিবেশনের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই 35 বছরের মধ্যে এবারই প্রথম 5 দিন ছুটি নিয়েছিলাম, এটুকু শুধু বলতে পারি। এবার আমি তাও ছুটি অফিসিয়াল কাজ করেছি, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার পর পাকিস্তানের উদ্বেগ জানানো বা যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী বলেন, কূটনৈতিক সমস্যা কূটনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা থেকেই যায়, তারা যখন যা বলছে আমরা প্রতিবাদ জানাচ্ছি। বাস্তবতাটা মনে রাখতে হবে। আর কূটনৈতিক সম্পর্কে সেটাও চলবে, আবার ঝগড়াঝাটি ওটাও চলবে, এটা চলতেই পারে, এটা কোনো ব্যাপার না। সার্কভুক্ত দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। সার্কের প্রয়োজনীয়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়নে কার্যকর আঞ্চলিক জোটের প্রয়োজন আছে। সার্কের চার্টারে যা আছে তার ফলে যেটা হচ্ছে যে কোনো সমস্যাগুলি সমাধান করা যাচ্ছে না, সমস্যাগুলি শুধু এই কার্পেটের নিচে রেখে দেওয়া হচ্ছে, এটাও বাস্তবতা। কাজে আমাদের একটা পথ অবশ্যই খুঁজে বের করা উচিত। আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, দলের কাউন্সিলররা চাইলে নেতৃত্বে পরিবর্তন আসবে। আমি আর কারোর কথা বলতে পারি না, আমার কথা বলতে পারি যে আমার তো 35 বছর হয়ে গেছে, এখন যদি আমাকে রিটায়ার করার সুযোগ দেয় আমি সব থেকে খুশি হব, আমি থাকবো। না, দল ছেড়ে তো আমি যাচ্ছি না, দলে তো থাকবো, কিন্তু আমি এখন যদি নতুন নেতা নির্বাচিত করে আমি সব থেকে বেশি আনন্দিত হব। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রস্তাবের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের গঠিত নির্বাচন কমিশন 1 কোটিরও বেশি ভুয়া ভোটার সম্বলিত তালিকা বানিয়েছিল। বর্তমান যে নির্বাচন কমিশন সে তো আর এই ধরনের ভুয়া ভোটার সম্বলিত তালিকা করে নাই। এখানেই বোধহয় বিএনপির পছন্দ না, কারণ তারা এমন এক নির্বাচন কমিশন চায় যারা তাদের জন্য ভুয়া ভোটার বানায় দেবে। 1 কোটির উপরে যদি ভুয়া ভোটার থাকে তাহলে ইলেকশন রেজাল্টে তো কিছু লাগে না। সরকারিভাবে একটি খেলার চ্যানেল করার প্রস্তাব নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, সংসদ টেলিভিশনের সময় থেকে কয়েক ঘন্টা খেলার জন্য বরাদ্দ দেওয়া যায় কিনা সেটা দেখা যেতে পারে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র কানাডা সফর শেষে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী। নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। অ্যাডভোকেট আফজাল হোসেন, আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন যে তিনি সাংবাদিক সম্মেলনে যদি নেতৃত্বে না থেকে পরামর্শকের ভূমিকা রাখতে পারতেন তাহলে তিনি খুশি হতেন। শেখ হাসিনাকে খুশি করা যাচ্ছে না কেন? উনি উপযুক্ত মনে করেই তো এই কথাটি বলছেন। এই বিষয়টি একটু যদি ব্যাখ্যা করতেন অ্যাডভোকেট আফজাল হোসেন। আপনি সম্মেলনের বিষয় বলছিলেন? সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তিনি যদি সামনের জাতীয় সম্মেলনে, আওয়ামী লীগের যে জাতীয় সম্মেলনে, সেখানে যদি দলের নেতৃত্বকে সরে পরামর্শকের পদে যেতে পারতেন তাহলে তিনি খুশি হতেন। এই বিষয় নিয়ে আপনার ভাবনা জানতে চাইছিলাম যে কেন শেখ হাসিনাকে খুশি করার সেই জায়গাটি আমরা তাকে দিতে পারছি না আওয়ামী লীগের তরফ থেকে। অ্যাডভোকেট আফজাল হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গ্লোবাল ফান্ডের সম্মেলন এবং জাতিসংঘের 71তম সাধারণ অধিবেশনের শেষে দেশে ফিরে এসে বরাবর মতোই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সবসময় তিনি এটা করেন এবং তার এটা রাজনৈতিক স্বচ্ছতার পরিচয় বহন করে। এবং তিনি সম্মেলন প্রসঙ্গে যখন কথা বলেছেন যথার্থই বলেছেন যে বঙ্গবন্ধু কন্যা এদেশের আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মীদের প্রাণের মণিকোঠায় স্থান করে নিয়েছে।
তাকে ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অন্য কোনো নেতাকে এই মুহূর্তে ভাবার কোনো অবকাশ নেই, তারা ভাবছেও না, তাদের কোনো ভাবনাও নেই। সুতরাং সকলের ইচ্ছায় তিনি আগামী দিনে এই বাংলাদেশে বর্তমানে যেমনিভাবে দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আগামী দিনেও তার নেতৃত্ব দেশের মানুষের জন্য প্রয়োজন এবং আমাদের জন্য প্রয়োজন। তার প্রয়োজন না হলেও এদেশের মানুষের জন্য তার নেতৃত্ব আরো অনেক দিন প্রয়োজন। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব আছেন আমাদের সঙ্গে। বিএনপি যে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দিয়েছেন তা নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপির পরামর্শ নিলে তো ভুয়া ভোটার তালিকা করে দেবে, এমন কমিশন করতে হবে। আপনি কি এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন? এ কথা তো সত্য যে বিএনপি যে সময়ে যে কমিশন গঠিত হয়েছিল ভুয়া ভোটার তালিকার জন্য তারা আসলে একরকম বিখ্যাতই হয়ে আছেন। জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাকে ধন্যবাদ। উনি যে কথাটি বলেছেন যে 1,35,00,000 ভুয়া ভোটার, কিন্তু আমি বিনীতভাবে মানে প্রধানমন্ত্রীকে বলতে চাই যে তখন বাংলাদেশে একজন মানুষ এক জায়গায় ভোটার হওয়ার নিয়ম ছিল না। যেমন আমার বাড়ি গ্রামে হলে আমি ইউনিয়ন কাউন্সিলের ভোট দেওয়ার জন্য গ্রামে ভোটার, আমার আরেকটা বাসার পৌরসভা থাকলে সেখানে আমি ভোটার, আমি ঢাকাতে থাকলে রাজধানীতে ভোটার, মেয়র ভোট দেওয়ার জন্য রাজধানীতে ভোটার। তো এইভাবে 1,35,00,000 যে ভোটারটা বানানো হয়েছিল বলে যে তারা ভুয়া ভোটার, এই কথাটি মোটে ঠিক না। আর আরেকটি কথা বলতে চাই পাশাপাশি যে বিএনপি 1991 সালে সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করার পর যে নির্বাচনটা হয়েছিল, সেই যে ভোটার, সেই ভোটার তো বেগম খালেদা জিয়া বিএনপির করা ভোটার ছিল না এবং নির্বাচন কমিশনের বিএনপির করা ছিল না। তো তখন তো বিএনপি জয়লাভ করেছে এবং পরবর্তী সময় এসে 2001 সালে যখন বিএনপি আবারও ব্যাপক ভোট সংখ্যাগরিষ্ঠতা নিজের ক্ষমতা আসলেন, তখন কিন্তু ওই ভোটারও বিএনপির বানানো ছিল না, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, নির্বাচন কমিশনের আওয়ামী লীগের বানানো ছিল। তো বিএনপি কোনো দূরে ভুয়া ভোটারের উপর বিশ্বাস করে, ভুয়া ভোটারের উপর নির্ভর করে বিএনপি রাজনীতি করে না। বিএনপি জনগণের আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকেন। আমি একটু আফজাল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আফজাল ভাই, হাইবে যেটি বললেন যে বিএনপি আসলে ভুয়া ভোটার বানায়নি, সেই সময়কার পরিস্থিতির কথা আপনি নিজেই শুনলেন। আমি যেটি জানতে চাইবো যে বিএনপি ওই সময় যে নির্বাচন কমিশন করেছিল সেটি তাদের মতো করে করেছিল, এখন তো বিএনপি একটি প্রস্তাব দিতে চাচ্ছে, প্রস্তাব পর্যালোচনা করতে অসুবিধা কোথায়? সিদ্ধান্ত তো আপনারাই নেবেন বা আপনাদের পরামর্শে রাষ্ট্রপতি হয়তো নেবেন, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত বা প্রস্তাব পুনর্বিবেচনা করতে বা বিবেচনা করতে বাধা কোথায়? অ্যাডভোকেট আফজাল হোসেন, বিএনপির প্রস্তাব। নির্বাচন কমিশন গঠন করার একটি সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে। অতীতে যেমনিভাবে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং জনগণের মতামতকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, সার্চ কমিটি গঠন করা হয়েছে, ভবিষ্যতেও সাংবিধানিক পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটা হলো যে আমরা বিএনপিকে প্রশ্ন করতে চাই তাদের এই উপদেশ দেওয়ার ক্ষেত্রে তাদের নৈতিক অধিকার আছে কিনা। তারা যেখানে একটি নির্বাচন কমিশন গঠন করে এদেশে 1,23,00,000 ভুয়া ভোটার করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে ভবিষ্যতে বিএনপির পরামর্শ মতো আমরা কি ওই রকম একটি ভুয়া ভোটার প্রসঙ্গে হাবিব ভাই যে ব্যাখ্যাটি দিলেন সেটি কি আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে? যে হাবিব ভাই যে কথাটি বলেছেন সেটি আমার কাছে, এবং সেটি এক ধরনের তার সত্যের অপলাপ মাত্র। এবং বিএনপি এদেশে ভোট ব্যবস্থাকে সবসময় পর্যস্ত করে তাদের ক্ষমতায় আসাটাও অবৈধ এবং তারা সবসময় অবৈধ পন্থায় রাষ্ট্র ক্ষমতা যাইতে চায়, সুতরাং ভোট প্রক্রিয়া তারা বিশ্বাস করে না। হাবিব ভাই, আপনার যে সম্পর্কে যে সত্য অপলাপের অভিযোগ অ্যাডভোকেট আফজাল আনলেন সেই বিষয়ে একটু আপনার বক্তব্য শুনতে চাইবো। যে এটা আপনি জানেন, সারা দেশের মানুষ জানে যে আমি 100%-এর ভিতরে 100% বলতে চাই না, তবে আমি কোনো সময় কোনো মিথ্যা তথ্য কোনো দিনও দিই না। আমি মিডিয়ার সামনে যখন আসি তখন আমি মনে করি যে দেশের মানুষ যারা মিডিয়া যারা খবর দেখেন তারা আমাদের সে কম জ্ঞানী নয়, তারা আমাদের সে অনেক অনেক বেশি জ্ঞান সম্পন্ন মানুষ। অর্থাৎ তাদের কাছে যে মিথ্যা তথ্য দেই তারা আমাকে অবশ্যই ভালো বলবে না, আমাকে খারাপ বলবে, আমাকে মিথ্যা তথ্য প্রদানকারী হিসাবে বলবে। এবং আমি এইটুকু বলতে চাই আমার ছোট ভাই আফজালকে যে আমি তো প্রমাণ দিয়েই বললাম যে বিএনপি বলে অন্যের, বিএনপি তো 2বার ক্ষমতা এসেছে, এই 2বারের ক্ষমতাতে একবারও বিএনপি তো নিজের ভোটার তালিকা করে তো ভোট করে ইলেকশন নির্বাচনে জিতে নাই। 91 সালে জিতছে, সেটাও এরশাদের আমলের ভোটার লিস্ট,
আবার 2001 সালে যেটা সেটা আওয়ামী লীগের আমাদের ভোটার লিস্ট, আওয়ামী লীগের কিন্তু এই কথা কি সত্য যে 2006-এ যে ইলেকশনটা হওয়ার সুযোগ ছিল বা 2007-এ যে ইলেকশনটা হওয়ার কথা ছিল 2007 জানুয়ারিতে, সেই ইলেকশনটা হলে তো বিএনপি কি এটা একটা নীল নকশার অংশ ছিল, যেখানে বিএনপি আসলে ভোটার দের ম্যানিপুলেশন করে নির্বাচিত হয়ে যেতে পারত? না, আমি তো তার এক কথা আগেই বলেছি, তখন এখন যদি হয় তখন তো এক মানুষের এক ভোট ছিল না। এবং এমনও দেখা গিয়েছে বাস্তবতে আসলে যে দুইটা ইউনিয়ন কাউন্সিলর সীমান্তে যাদের বাড়ি, তারা ধরেন আমার ইউনিয়ন শাহপুর, পাশে সলিমপুর, কাছাকাছি যারা শাহপুর ইউনিয়নের ভোটার হয়েছে, পাশাপাশি সলিমপুর ইউনিয়নের ভোটার হয়েছে। হ্যাঁ, তো যে কারণে তখন ভোটার সংখ্যাটা বেড়ে গেছিল। এবং এর চেয়ে বেশি যেটা, সেটা হলো যে ইউনিয়নের ভোটার, পৌরসভা ভোটার, ঢাকাতে ভোটার, 3 জায়গায় ভোটার হওয়ার সুযোগ ছিল। যারা বিভিন্ন জায়গায় ঢাকা যারা থাকেন, গ্রামে যারা থাকেন না, তাদের ভোটার সুযোগ ছিল বলে ওই ভোটার, ওই ভোটার দিয়ে তো আর বিএনপি নির্বাচন করে নাই। আর একটা জিনিস আপনাকে বলতে চাই যে একটা মানে ইউনিয়নে যখন ভোটার থাকে, পৌরসভা যখন ভোটার থাকে, ঢাকাতে যখন ভোটার থাকে, তখন জাতীয় নির্বাচনে ভোট কিন্তু সে এক জায়গায় দেয়। সে তো 3 জায়গায় ভোট দেওয়ার তার সুযোগ নেই জাতীয় নির্বাচন। আফজাল ভাই, আমি একটি জিনিস জানতে চাইবো যে বিএনপি থেকে, হাবিব আপনাকে ধন্যবাদ, বিএনপি থেকে একটি অভিযোগ প্রায় করা হয়, যদি আপনারা ক্ষমতায় না থেকে নির্বাচন দেন তাহলে আপনাদের নির্বাচনে পরাজয় সুনিশ্চিত। আমি যদি হাইপোথেটিক্যালি ধরে নেই যে আপনারা ক্ষমতায় নেই, তবে কি নির্বাচনে জয়ের আপনাদের সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন, যে আপনারাই জিতবেন নির্বাচনে, মানে ক্ষমতায় থাকা না থাকার সাথে এই ভোটের কোনো নির্ভর করে না? আপনারা কি এরকমই মনে করেন? হাবিবুর রহমান হাবিব সাহেবের বক্তব্যটি আমি আমার ইয়ারফোনে স্পষ্টভাবে শুনতে পাইনি। সেই ক্ষেত্রে মহিউদ্দিন ভাই, আপনার কথাই আমাকে শুনতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে বিএনপি এই দেশে ভোট ব্যবস্থাকে পর্যস্ত করার জন্য অতীতে সকল অপকর্ম করেছে এবং গত নির্বাচনে তারা যে অংশগ্রহণ, যে নির্বাচনটিতে করেনি, সেই নির্বাচন সম্পর্কে কথা বলার তাদের নৈতিক কোনো অধিকার নাই এবং সেই নির্বাচনকে ঠেকানোর নামে এই দেশে তারা শত শত মানুষকে হত্যা করেছে। আমার আসলে প্রশ্ন ছিল যে বিএনপি এই অভিযোগটি করে যে আপনারা যদি ক্ষমতায় না থেকে নির্বাচন দেন তাহলে আপনারা কোনোভাবেই জিততে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা ক্ষমতায় না থাকলে কি, মানে ক্ষমতায় থাকা না থাকার উপর আপনাদের ভোট পাওয়া নির্ভর করে কিনা? না, ক্ষমতায় থাকা না থাকার বিষয়টি কিন্তু এখানে মুখ্য না। বাংলাদেশে নির্বাচন সরকার পরিবর্তনের জন্য যে সাংবিধানিক পন্থা এখন আইনের মাধ্যমে স্বীকৃত এবং উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পরে একটি সাংবিধানিক পন্থায় একটি সরকার পরিবর্তনের বর্তমানে যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ায় আগামী দিনে নির্বাচন হবে এবং তার একদিন আগেও নির্বাচন হবে না। আফজাল ভাই, বিষয়টি হাইপোথেটিক্যাল। আমি শুধু জানতে চাচ্ছি আপনারা ক্ষমতায় থাকা না থাকার সাথে আপনাদের ভোট পাওয়া না পাওয়ার কোনো সম্পর্কিত আছে? আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের লক্ষ কোটি মানুষের এটা প্রাণের সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমাদের নন্দিত প্রধানমন্ত্রী, তিনি ইতিমধ্যে বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করেছেন এবং তার মানে ক্ষমতা থাকা না থাকার সাথে এর কোনো সম্পর্ক নাই। আব্দুল ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর হাই ভাই আমরা যখন ফিরবো তখন একটি বিষয় আপনাকে জানতে চাইবো যে বিএনপি থেকে দাবি করা হচ্ছে বা আশা করা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটি আগাম নির্বাচনে ঘোষণা দিবেন। সত্যি সত্যি কোন কোন রাজনৈতিক বিশ্লেষক বলছেন বিএনপি আসলে আগাম নির্বাচনের কথা বলছে যাতে শেখ হাসিনা আগাম নির্বাচনের ঘোষণা না দেন, কারণ আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত নয় এবং নির্বাচন হলে আপনাদের ভরাডুবি হবে। এই বিষয়ে আপনাদের কাছে একটু শুনতে চাইবো। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আছেন আমাদের সঙ্গে, আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে বিএনপি যদি এখন আগাম নির্বাচন হয়, এই মুহূর্তে যে আগাম নির্বাচনের দাবি বিএনপি করছে, সেই ক্ষেত্রে বিএনপি নির্বাচনে অংশ নিবে কিনা, কোন প্রক্রিয়ায় নিবে, কিভাবে নির্বাচনে তারা জনগণের ভোট চাইবে? জনাব হাবিবুর রহমান হাবিব। না, নির্বাচন যখনই হোক না কেন, বিএনপি তো বলছে না কোনো সময় যে বিএনপির অধীনে নির্বাচন হবে বা বিএনপির লোককে নির্বাচন কমিশন বানাতে হবে। বিএনপিতে একটি দাবি, বিএনপির দাবি না, জনগণের দাবি। জনগণ মনে করে এদেশে নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনটা যখনই হোক না কেন তখনই বিএনপি অংশগ্রহণ করতে পারবে এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে। হাবিব ভাই, বিএনপি করে না এরকম কোন লোক বা বিএনপি করে না এরকম কোন নিরপেক্ষ লোক কি আপনি চেনেন যে যারা আবার আওয়ামী লীগও করে না? অনেক লোক আছে যারা আওয়ামী লীগও করে না। আমরা একটা প্রবণতা দেখছি আওয়ামী লীগ যাকেই পদে বসাক আপনারা বলবেন যে তিনি আসলে আওয়ামী লীগের প্রতি বায়াস। না, আপনাকে একটা জিনিস আমি একটু মনে করে দিতে চাই
সেটি হলো যে বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, এর বাইরে লোক পাওয়া যাবে না তা না। তার চেয়ে বড় যে কথাটি সেটা হলো যে বিএনপি যে 2বার নির্বাচনে জয়লাভ করেছে, 91 সালে, 96টা বাদই দিলাম, 91 সালে এবং 2001 সালে, সেই নির্বাচন তো বিএনপির অধীনে হয় নাই। সেই নির্বাচন তো বিএনপি জয়লাভ করেছে। আর আব্দুর রহমান যে কথাটা বললেন, না মানে এই কথা কি প্রমাণ করা হয় ভাই 96 এবং 2008 যে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে সেটাও তো আওয়ামী লীগের অধীনে হয় না। হ্যাঁ, তো এখন তাহলে আওয়ামী লীগ এখন ভয় পায় কেন? ভয় পায় না তো 2008 যে এখন- নির্বাচন হলো, 2008 নির্বাচনও তো আওয়ামী লীগ মানে সেই সময় একটা সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা আসছে, তো ভয় পায় কেন এখন তারা? আওয়ামী লীগের সবচেয়ে খারাপ সময় চলতেছে এই কারণে আমি বলবো যে আওয়ামী লীগের নিজের প্রতি নিজের কোনো বিশ্বাস নাই, যে কারণে এরশাদের মতো একটা মানে অবৈধ ক্ষমতা দখলকারীকে তারা পাশে রাখতে হয়েছে। এবং তারা এর আগে যারা জাসদ এবং রাহেদ খান মিন্টুর দল, যারা নির্বাচনের ভোটের ব্যাপারে যাদের কোনো এক সময় তার মানে কি হাই ভাই যখনই কোনো দলের আস্থার অভাব দেখা দেয়, হাই ভাই যখনই কোনো দলের আস্থার অভাব দেখা দেয় তখনই কি তারা এরশাদ সাহেবের সাথে কোনো একটা গাঁটছড়া বাঁধে? তাহলে আওয়ামী লীগ তো সেই ক্ষেত্রে বিএনপিও কিন্তু একসময় এরশাদ সাহেবের সাথে বড় তার একটি রাজনৈতিক জোট ছিল না, রাজনৈতিক জোট করেছিল, সেটা তো নির্বাচনের, সেটা আন্দোলনের ক্ষেত্রে সেটা ছিল, নির্বাচন এর সাথে সাথে হয় নাই। আমার কথা হলো যে আওয়ামী লীগ যদি এতই পারে, আওয়ামী লীগ যদি এত জনসমর্থন থাকে, তাহলে এরশাদের মতো একটা প্রতিষ্ঠিত একটা ভোট ডাকাত বা আপনার হলো অবৈধ সরকার তাকে সাথে, আর এখন যেটা তারা দাবি করছে, বিএনপি বলে দাবি করতে পারে না, এখন যারা আছে সরকারে এরা কি বলেন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পমন্ত্রী, কেউ কি ভোট করে আসছে নাকি? এটা বিনা ভোটে মানুষকে ভোট দিতে চায় নাই। আওয়ামী লীগের নিজেরাও তো ভোট দিতে চায় না। আমি তো এখনো বলবো যে আওয়ামী লীগের তো সমর্থন 5% না, 7% না। আওয়ামী লীগ যদি এই দেশটাকে জাহান্নাম বানায় দিয়েছে, এখন যেমন জাহান্নামের মতোই চলতেছে, আমি আজকে বলি, আজকে দেখেন বাংলাদেশের সমর্থকরা কোথায় গেল? বিএনপিতে গিয়েছে। আমি বলি যে আওয়ামী লীগের এই যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে 5 থেকে 7%-এর বেশি লোক ভোট সেন্টারে যায় নাই। তাহলে আওয়ামী লীগের লোকেরাও মনে করেছে এই ভোটের কোনো মূল্য নাই, যারা ভোট সেন্টারে গিয়েছে তারাই শুধু আওয়ামী লীগের সমর্থক না, যারা আওয়ামী লীগের অনেক সমর্থকরা ভোট দিতে যায়, তাকে এই ভোটটাকে তারা ভোটই মনে করে। আওয়ামী লীগের সমর্থন 5%, তারা 5% 7% না তো। আমি বলবো যে আওয়ামী লীগ যে এখন বর্তমান যে অবস্থা, চিন্তা করেন, আজকে ঢাকা মহানগরের একসময় প্রেসিডেন্ট সাদিক হাসান বীর মুক্তিযোদ্ধা, আজকে তার একটা এর প্রতিবাদে একটা মিটিং ছিল আজকে ইঞ্জিনিয়ার ঘরের মধ্যে, সেই মিটিংটা আজকে পুরুষ করতে দিল না। এই যে অবস্থা। হাবিব ভাই, আপনি সাদেক হোসেন খোকার কথা বলেছেন, সেটি একটি ভালো হয়েছে। সাদেক হোসেন খোকা ভাই আসলে আমেরিকাতে আছেন কেন? মানে অনেকদিন ধরে আমেরিকান আছেন, উনি তো চিকিৎসার জন্য আছেন এবং উনি তো কোর্টের পারমিশন নিয়ে আমেরিকাতে গিয়েছেন। কোর্টের পারমিশন নিয়ে আমেরিকাতে গিয়েছেন। কোর্টের পারমিশন নিয়ে কি অনন্তকালের জন্য তিনি আমেরিকাতে গিয়েছেন? না, অনন্তকালে কোর্ট তো তাকে সেভাবে তো এই করে নাই, তাকে তো কল করে নাই এইভাবে যে তুমি একজন থাকতে পারবে না, তার তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, করতে এমন কথা বলে নাই। কোর্ট তো তার কাছে তার যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই ক্ষেত্রে কোর্ট যে তাকে তাকে যে প্রতিটি ক্ষেত্রে অভিযোগ প্রতিটি ক্ষেত্রে যে তাকে চিঠি দিয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা? তার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, আজকে একজন বীর মুক্তিযোদ্ধা, তার সম্পত্তি বাজেয়াপ্ত। আওয়ামী লীগ এখন যে চুরি এবং যেভাবে লুটপাট করছে, এই লুটপাটের হিসাব যখন মানুষ শুনবে, মানুষ তো পাগল হয়ে যাবে। এই কথাটি কিন্তু খুবই শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেক হয়তো কেন্দ্রীয় যারা একদম অনেক বড় নেতা আছেন তাদের কথা অত শোনা না গেলেও স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের চুরি, দুর্নীতি, লুটপাট, ছাত্রলীগের সন্ত্রাস, যুবলীগের এগুলি অনেক বেশি শোনা যাচ্ছে। আপনারা এই বিষয়গুলি আসলে কিভাবে দেখছেন? আওয়ামী লীগ যে কেমন অনৈতিক কাজ করে, যেমন মুক্তিযুদ্ধের সময় যারা সম্মাননা দেয় বিদেশিদেরকে, সেখানে 16 আনা সোনার ভেতরে 12 আনা। আমরা একটু অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে জানতে চাইবো। হাই ভাই, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে জানতে চাইবো এটি। না, বিএনপি বরাবরই একটা লুটপাট এবং এই দেশে হত্যা, সন্ত্রাস, খুন এই দলটির মাধ্যমে সংগঠিত হয়েছে, এটা সর্বজন বিদিত। এখন বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে এখন তারা এমনভাবে মানে অন্ধকারের রাজনীতিতে তারা নিপতিত হয়েছে, তাদের মুখ থেকে যে কথা বক্তব্যগুলো আসছে এগুলো মানুষের কাছে ধর্তব্যের বিষয় না। বাংলাদেশ আওয়ামী লীগ অথবা তার সরকার এদেশে জনগণের উন্নয়ন, আমি একদমই বিনীতভাবে জানতে চাইবো যে আপনি তৃণমূল থেকে এই অভিযোগ পান কিনা যে আওয়ামী লীগের সংসদ সদস্য, সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তারা বিভিন্ন রকম দুর্নীতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন, সেটি আপনি পান কিনা? আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত না, এবং এই বিষয়টি স্রেফ এখানে ল অ্যান্ড অর্ডার অথবা অন্যান্য আমাদের স্বাধীন দুর্নীতি কমিশন আছে, অথবা এইখানে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে সেক্ষেত্রে সরকার এবং আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কেউ কিন্তু রেহাই পাচ্ছে না। সুতরাং
আওয়ামী লীগের কোনো নেতা কর্মী তারা কখনো দুর্নীতি করে না। দুর্নীতির ব্যাপারে এবং দুর্নীতি নির্মূলের ব্যাপারে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আমাদের দলের নেত্রী জিরো টলারেন্সে আছেন এবং আমাদের সকল নেতাকর্মী বিশ্বাস করে শেখ হাসিনা এই জিরো টলারেন্সে বাংলাদেশকে আছেন, দেশে দুর্নীতি এখন দুর্নীতিমুক্ত জিরো করার আছে জন্য। কিনা? জি বলছিলেন। শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে আছেন, দেশে দুর্নীতি জিরো কিনা? না, দেশের দুর্নীতি আমাদের মতো একটা তৃতীয় বিশ্বে এইরকম একটি দেশে দুর্নীতি একেবারে সমূহ নির্মূল করা এই মুহূর্তে যাবে এটা আমরা বিশ্বাস করি না। তারপর আমি মনে করি যে দুর্নীতি বর্তমানে বাংলাদেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে অ্যাডভোকেট আফজাল হোসেন, আমি ছোট করে একটু সৈয়দ দেশ আশরাফকে উদ্ধৃত করতে চাই। সৈয়দ আশরাফ আপনাদের বর্ধিত সভায় স্থানীয় নেতাকর্মীদেরকে বলেছেন আপনারা খাই স্বভাব ত্যাগ করুন। আমি সৈয়দ আশরাফকে কোট করছি, দুর্নীতি একদম জিরো থাকলে সরকার থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা না দিলে সেটি হচ্ছে কি করে? না, এটা আমাদের দলের ইন্টারনাল একটা আলোচনার বিষয়। এটা আমি মনে করি যে মিডিয়ার বিষয় না। আমাদের দলের সাধারণ সম্পাদক নিশ্চয়ই আমাদের দলের নেতা কর্মীদেরকে তাদের দায়িত্ববোধের জায়গাটিকে তাদেরকে বলার জন্যই কিন্তু এই কথাগুলো বলেছেন, যাতে বাংলাদেশে কোনো নাগরিক অথবা কোনো ব্যক্তি দুর্নীতিতে জড়িয়ে না পড়ে। এটা আমাদের নেতাকর্মীদেরকে বলে তিনি অন্যদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব ভাই, আপনাকেও এড্রেস স্পিকে বিরতি নিচ্ছে, একটি ফিরছি একটু পরে। গ্রামাঞ্চলের লোডশেডিং নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার শহীদুজ্জামান, উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান, বরিশালের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ আছেন আমাদের সঙ্গে। জনাব শহীদুজ্জামান, খুলনায় বিদ্যুতের মোট চাহিদা কত, এই মুহূর্তে উৎপাদন কত এবং সঞ্চালনের ক্ষেত্রে যদি একটু বলতেন জনাব শহীদুজ্জামান। বিদ্যুৎ সমিতির আওতায় বর্তমানে 32 মেগাওয়াট চাহিদা আছে। 32 মেগাওয়াটের বিপরীতে আমরা 30 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি, যে কারণে লোডশেডিং খুবই সামান্য, আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা লোডশেডিং হচ্ছে। আর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার যে সক্ষমতা এটা অনেক বৃদ্ধি করা হয়েছে, যে কারণে বিদ্যুৎ গ্রহণে আমাদের দিক থেকে কোনো সমস্যা নাই। শুধুমাত্র উৎপাদনজনিত কারণে যে 2 মেগাওয়াট লোডশেডিং বা কোনো দিন সেটা হচ্ছে না, এই অবস্থায় বর্তমানে এই এলাকায় লোডশেডিং নাই বললেই চলে। জনাব শহীদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। হাসিবুর রহমান বিলুমের কাছে জানতে চাই যে বগুড়ায় এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা কত, সরবরাহ কত? খালেদ ভাই, আমি শুধু বগুড়া না, পুরো উত্তরবঙ্গটাই নিয়েছি একটু আগে। বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগের যে 16টি জেলা রয়েছে তাতে সব মিলিয়ে চাহিদা প্রায় 1600 মেগাওয়াটের মতো। সেখানে কিন্তু প্রায় 1600 মেগাওয়াটের তৈরি সরবরাহ করছে। সরকারের যে নতুন উৎপাদন ব্যবস্থায় আসছে তার ফলে অধিকাংশ এলাকাতে বিদ্যুতের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব হচ্ছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে 2 থেকে 3টি বিষয়ে। একটি হলো যে সঞ্চালন লাইনগুলো অনেক পুরনো হবার কারণে অনেক সময় ফোর্স লোডশেডিং যেটাকে বলা হয় সেটা করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ, যে কথাটাই একটু আগে আমাকে জানিয়েছেন চিফ ইঞ্জিনিয়ার রাজশাহী বিভাগের যিনি আছেন হযরত আলী সাহেব। এর পাশাপাশি আরেকটা বিষয় তারা বলছেন যে চাহিদা থাকলেও অনেক সময় তারা দিতে পারেন না, যে সঞ্চালন লাইনের পাশাপাশি কিছু ট্রান্সফরমারেরও সমস্যা আছে, যে কারণে লোড তারা দিতে পারেন না। বিলু ভাই, 1600 মেগাওয়াট চাহিদার বিপরীতে কত মেগাওয়াট বিদ্যুৎ আছে বগুড়া রাজশাহী এবং রংপুরের বিভাগের 16টি জেলার জন্য? বগুড়ার বিশেষ করে রাজশাহী বিভাগের হলো 1000 মেগাওয়াটের মতো, সেখানে 900 থেকে 950 মতো তারা প্রতিদিনই পাচ্ছেন। আর রংপুর বিভাগের 600-র মতো লাগে, সেখানে 550 কখনো 500 এরকমই চলে। তবে এইটা তারা লোডশেডিং বলতে খুব একটা রাজি হচ্ছে না। তারা বলছেন যে ম্যানেজমেন্টের কথা বলছেন। আরেকটা কারণে তারা গ্রামাঞ্চলে স্বাভাবিকভাবে বিদ্যুৎ দিতে পারছে না, সেটা হলো যে এখন মেইনটেনেন্স পিরিয়ড চলছেন। এই মেইনটেনেন্সে তাদের কিছু সময় তারের উপরে যে ডালপালাগুলো থাকে গাছে সেগুলো কাটতে হয়, সঞ্চালন লাইনটা ঠিক আছে কিনা দেখতে হয়। এই কারণে তারা অনেক সময় বিদ্যুৎ বন্ধ রাখে। তবে সন্ধ্যার পরে কোনোভাবেই মেইনটেনেন্সের কাজ হবার কথাটা সেটাও তারা আমাকে বলেছেন। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি এরপরে যখন আপনার কাছে ফিরে আসবো, আমি শুধু জানতে চাইবো যে বলা হচ্ছে যে রাজশাহী বিভাগে 50 মেগাওয়াটের মতো বিদ্যুৎ কম আছে, রংপুর বিভাগে বিদ্যুৎ কম আছে হচ্ছে 50 মেগাওয়াটের মতো, সেটি আসলে খুবই
খুবই সামান্য, সেটি কম থাকতেই পারে, কিন্তু এটি কাগজে কলমের হিসাব, বাস্তবেও কি তাই নাকি? মানুষ কি বলছে, আপনার অভিজ্ঞতা কি বলছে, এটি আমরা শুনতে চাইবো। আমরা একটু মুরাদ ভাইয়ের কাছে জানতে চাই যে বরিশাল বিভাগে বা বরিশাল শহরের হিসাব আমাদের দিবেন কিনা, আমরা কতটা বিদ্যুৎ আমাদের দরকার হচ্ছে, কতটা বিদ্যুৎ আমরা পাচ্ছি, মুরাদ ভাই। ধন্যবাদ খালেদ ভাই। আসলে বরিশালে 30 মেগাওয়াট বিদ্যুৎ প্রতি ঘন্টায় এখানে ঘাটতি রয়েছে। বরিশালের প্রয়োজন হচ্ছে প্রতি ঘন্টায় 120 মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 90-80 থেকে এটা শুরু হয়। তো এখন বিষয়টা হচ্ছে এখানে গত 3 দিন থেকে বরিশালে যে গরমটা পড়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 34+ ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা রয়েছে। এই অবস্থায় বিদ্যুতের চাহিদা প্রচণ্ড বেড়েছে এবং অন্য দু জায়গার খবর শুনে আসলে আমার ভালো লাগলো। আমিও আশা করেছিলাম বরিশালে এমন কিছু একটা হবে, কিন্তু সেটি না। বরিশালে 1 ঘন্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে এবং প্রত্যেক ফিডারে বাই রোটেশন এই লোডশেডিংটা কিন্তু বরিশালে চলছে। বরিশালে পল্লী বিদ্যুৎ যারা রয়েছে তাদের প্রয়োজন হচ্ছে 35 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু তারা পাচ্ছেন সর্বোচ্চ 25 থেকে 28-এর মধ্যে তারা থাকছেন। এবং সেখানেও আমরা নিজেরা গ্রামে, আপনি জানেন যে কদিন আগে একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছিল বরিশাল, শুধু বিদ্যুতের জন্য আমাদের ঘুরতে হয়েছে এবং আমাদের অনেকটা সময় ব্যয় করতে হয়েছে শুধু একটুখানি বিদ্যুতের জন্য। সেখানে আমরা গিয়ে দেখেছি দুর্ভোগ কাকে বলে। তারা যেটি বলেছেন যে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ এখন সান্ধ্যকালীন বিষয় তাদের, এটা তাদের অভিযোগ। সত্য কি মিথ্যা একদিনে আমাদের পক্ষে যাচাই করা বা দুদিনে যাচাই করা সম্ভব হয়নি। বরিশাল শহরের অবস্থা যেটা বলছি, উনি খুব টেকনিক্যালি বরিশাল শহরের সমস্ত ফিডারগুলোকে বিদ্যুৎ সঞ্চালন করে একটু ভালো থাকার চেষ্টা করছে। মুরাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি বিলু ভাইয়ের কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইবো যে বিলু ভাই, আসলে বিদ্যুৎ কতখানি পাওয়া যাচ্ছে কাগজে কলমের বাইরে, আসলে অভিজ্ঞতা কি বলে, মানুষ কি বলে? বিলু ভাই। খালেদ ভাই, আমার অভিজ্ঞতা যেটা বলে যে ওনারা কাগজে কলমে যাই বলুক, যতটাই উৎপাদনের কথা বলুক বা লোডশেডিং নাই এই দাবি করুক, কিন্তু বাস্তব অবস্থাটা ভিন্ন। আমি শুধু আমাদের যে অফিসটা এখানকার কথাই যদি আমি বলি, দিনে 5 থেকে 6 বার বিদ্যুৎ যায় এবং একবার বিদ্যুৎ গেলে আধা ঘন্টা 45 মিনিট কখনো কখনো। বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব শহীদুজ্জামান, আমি যেটি জানতে চাইবো যে কাগজে কলমে বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকা সত্ত্বেও, আমি বগুড়ার কথা এবং বরিশালের কথা আমরা জানলাম, এই কি অবস্থা খুলনায় কিনা? কারণ খুলনা বিভাগে যেসব জেলা রয়েছে বা খুলনা শহর থেকে কিন্তু আমরা বিদ্যুৎ লোডশেডিং নিয়ে অভিযোগ পাচ্ছি, সেটি আসলে কেন হচ্ছে? জনাব শহীদুজ্জামান। এটা আসলে একটু অঞ্চল ভিত্তিক লোডশেডিং কম বেশ হচ্ছে। খুলনাতে কম্পারেটিভলি বেটার, এখানে লোডশেডিং কম হচ্ছে। তার মূল কারণ হচ্ছে এখানে একটি জেনারেশন আছে, আপনি জানেন যে প্রায় 400 মেগাওয়াট জেনারেশন হচ্ছে খুলনায় গোয়ালপাড়ায়। সেই জন্য খুলনা একটু বেটার আছে। জনাব শহীদুজ্জামান, জনাব হাসিবুর রহমান বিলু, জনাব মুরাদ আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। যাত্রাবাড়িতে গৃহবধূ শিল্পীকে নিজ ঘরে হত্যা করেছে দুর্বৃত্তরা, নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফিজুর রহমান কারজান, মাসুদ কারজান। কারজান, আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দিতে পারছে না আহত পারুল আক্তার, যিনি নিহত শিল্পীর ভাবি, এর কারণ আসলে কি? পুলিশ বলছে তারা দুইটা বিষয়কে সামনে রেখে তদন্ত এগোচ্ছে। একটি হচ্ছে যে যিনি মারা গেছেন শিল্পী, তার ব্যক্তিগত কিছু বিষয়াদি ছিল, ঝামেলা ছিল, এইগুলোর একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে তিনি 2 দিন আগেই মাত্র এই বাসায় উঠেছিলেন এবং তিনি বাসায় ওঠার পর কিছু কাজকর্ম করা, বাসার যে কিছু কাজকর্ম থাকে এগুলোর জন্য মিস্ত্রিকে ডেকেছিলেন। এই দুইটি কারণ, যে এই মিস্ত্রির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কোনো কথা কাটাকাটি সূত্র ধরে হয়তো এই ঘটনা ঘটতে পারে, এরকম একটি ধারণা। আরেকটি হচ্ছে যে যিনি মারা গেছেন শিল্পী, তার অতীতে তার ব্যক্তিগত জীবনে কিছু ঝামেলা ছিল, যিনি বিয়ে সংক্রান্ত কিছু ঝামেলা ছিল। তো তিনি আসলে একাই থাকতেন, তার সঙ্গে আর এই স্বামী বা সংসারের সঙ্গে অনেকটা বিচ্ছিন্ন ছিলেন। তো তার সাবেক যারা স্বামী ছিল এদের সঙ্গে তার বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল এবং পরিবারের সঙ্গেও তিনি অনেকটা দূরত্ব বজায় রেখে চলতেন বা পরিবারও তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতো। তো এই ফলে বলা হচ্ছে যে আসলে পুলিশ বলছে কিছু তথ্য তারা পেয়েছেন, তদন্তের স্বার্থে সেগুলা বলছেন না এবং তারা অনেক দূর এগিয়েছেন, এরকমটি বলছে। কিছুক্ষণ আগে ডিসির সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে আজকের মধ্যে হয়তো যে কেন এই হত্যাকাণ্ড বা কারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বের করতে পারবেন। তারা কিছু ক্লু পেয়েছেন এবং সেই ক্লুটি তদন্তের স্বার্থে প্রকাশ করতে চাচ্ছেন না। খালিদ কারজান, কুমিল্লার 14 গ্রাম থেকে এই যে আপনি যা বলছিলেন যে যাত্রাবাড়ির রসুলপুরের 73 নম্বর বাড়ির এই যে 5 তলায়
শিল্পী আসেন, যেটি দুদিন আগে আসছেন বলে ধারণা করা হচ্ছে, সেই বাড়িতে যখন এই ঘটনা ঘটে তখন তার ভাবি, যিনি আবার আহত হয়েছেন, তিনি ছাড়া আর কেউ ছিলেন না? না, আর কেউ ছিলেন না। তারা দুদিন আগে বাসায় উঠেছেন এবং একটি বিষয় পুলিশ যেটি বলছে যে আসলে এই যিনি শিল্পী মারা গেছেন তার পরিবার, তার বাবার পরিবার এবং তার সঙ্গে তার স্বামীরও আসলে সম্পর্কের একটু বেশ অবনতি হয়েছিল এবং তার এটি একাধিক বিয়ে ছিল, আগের দুজন স্বামী ছিল, তাদের সঙ্গে ঝামেলা ছিল। কোনজনের সঙ্গে ছিল মানে সেটি এই বাড়িটিতে কি আর কেউ থাকেন না? না, এই ফ্লোরে যেখানে তারা বাসা ভাড়া নিয়েছিলেন সেটিতে তারা দুজনই ছিলেন, এরকমটি পুলিশ প্রাথমিকভাবে পেয়েছে। মানে সবসময় দুজনই থাকেন বা তারা সবসময় একাই থাকেন? তারা এই বাসায় এসেছিলেনই দুদিন আগে, খুব বেশি দিন হয় নাই, কিন্তু ফলে প্রতিবেশীদের সঙ্গে তাদের একটা সম্পর্ক। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিক আমন্ত্রণ, আমাদের পরের আয়োজনে।